সকল শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের জ্যামিতির প্রাথমিক ধারণা সম্পর্কে তোমাদের চতুর্থ পর্বের ক্লাসটি নিব। সেখানে কোণ সম্পর্কে কিছু অংশ বাকি ছিল, সেই বাকি অংশগুলো আজকে সমাধান করে দেব। এক্ষেত্রে দেখো, কোণের যে বাকি অংশগুলো দেখাবো সেটি দেখানোর আগে আমাদের আরেকটি বিষয় না দেখালেই নয়, সেটি হলো ছেদক। অর্থাৎ ছেদক কাকে বলা হয়? ছেদক হলো যে কোনো একটি রেখাকে বা একাধিক রেখাকে বা দুইটি তিনটি যে কোনো রেখাকে অপর আরেকটি রেখা যদি কাট করে চলে যায়, মানে ছেদ করে চলে যায়, তবে সেই রেখাটাকেই ছেদক বলা হয়। মানে যে রেখাটা ছেদ করে চলে যায় সেই রেখাটাকেই বলা হয় ছেদক। যেমন দেখো, দুইটি সরল রেখাকে আমি এখানে দুইটি সরল রেখা দিছি, দুইটি হতে পারে, তিনটি হতে পারে, মোট কথা একাধিক রেখা অথবা একটি রেখাকেও ছেদ করে গেলে সেটাকেও আমরা ছেদক বলতে পারি। তাহলে দুইটি সরল রেখাকে অপর একটি সরল রেখা ছেদ করলে উক্ত সরল রেখাটিকে, মানে যে রেখাটা ছেদ করলো, ছেদক বলা হয়। যেমন আমি এটাকে তোমাদের একটি চিত্র এঁকেও এখানে আমি দেখিয়ে দিই। যেমন মনে করো দুইটি সরল রেখা আমি এঁকে ফেলি এখানে। এই একটি সরল রেখা, এই একটি সরলরেখা, আমি দুইটি সমান্তরাল সরলরেখা এঁকে ফেললাম। আর সেই দুইটি সরলরেখাকে এই আরেকটি রেখা কাট করে চলে আসলো, তাই না? তাহলে এটি হলো আমাদের কি, এ বি একটি সরলরেখা, সিডি আর একটি সরলরেখা। সেই এ বি আর সিডি সরলরেখাকে ই এফ এই সরলরেখাটি দেখো ছেদ করে চলে আসছে। কোথায় কোথায় ছেদ করলো? এ বি রেখার পি বিন্দুতে আর এখানে হলো কিউ বিন্দুতে, দুইটি বিন্দুতে কিন্তু রেখাটাকে কাট করলো, অর্থাৎ ছেদ করে চলে আসলো। তাহলে এখানে এই ই এফ রেখাটাই হলো ছেদক। ওকে, তাহলে এখানে আমরা এরকম একটা চিত্র এঁকে নিচে লিখে দিতে পারি। নিচে লিখে দেবো, চিত্রে চিত্রে এ বি ও সিডি রেখার ছেদক, ছেদক কি, ই এফ, অর্থাৎ এই ই এফ রেখাই ছেদক বলে। ঠিক আছে, তাহলে আমাদের এই ইএফ রেখাটা হলো ছেদক। তাহলে ছেদক সম্পর্কে আমরা মোটামুটি একটি ধারণা তোমাদেরকে দিয়ে দিতে পারলাম, এবং এই ছেদক দিয়েই আমি পরবর্তী যে সংজ্ঞাগুলো বোঝাবো কোণ সম্পর্কে প্রাথমিক ধারণার মধ্যে, সেই সংজ্ঞাগুলোর মধ্যে আমাদের ছেদক কথাটা বারবার লাগবে এবং প্রয়োজন পড়বে। এই জন্য আমি ছেদকটাকে আগে একটু তোমাদেরকে বুঝিয়ে দিয়ে নিলাম। ওকে, এবার আমি অন্য আরেকটি চিত্রে চলে যাই। দেখো, তোমাদের এখানে জ্যামিতির আরেকটি বিষয় হলো একান্তর কোণ কাকে বলে। আমি এটি হলো মূল সংজ্ঞায় আমি বোঝাতে এসেছিলাম তোমাদেরকে। এই একান্তর কোণ সম্পর্কে আমি ধারণা দিব। এখানে একান্তর কোণের সংজ্ঞাটা দেখো, দুই বা তার বেশি সরলরেখাকে অন্য একটি সরলরেখা ছেদ করলে, দুই বা তার বেশি সরলরেখাকে অন্য একটি সরলরেখা ছেদ করলে ছেদকের বিপরীত পাশে সরলরেখা দুইটির সংলগ্ন যে কোণ উৎপন্ন হয় তাদের একটিকে অপরটির একান্তর কোণ বলা হয়। এখন এই অংশটুকু তুমি যদি নাও লিখো তাতেও কিন্তু চলবে, একটিকে অপরটির এই কথাটুকু না লিখলেও চলে। যে কোণ উৎপন্ন হয় তাদেরকেই একান্তর কোণ বলা হয়। এটুকু যদি দিয়ে দাও তাতেও কোনো সমস্যা নেই। অর্থাৎ তোমার আমি পেন্সিল দিয়ে একটু দাগিয়ে দিই, এই অংশটুকু কিন্তু লিখলে ভালো, না লিখলেও সমস্যা নেই। আবারও বলি, এটুকু লিখলে ভালো, না লিখলেও কোনো আপত্তি নেই, কারণ যে কোণগুলো উৎপন্ন হয় সবগুলোকেই, যে বিপরীত পাশে যে কোণ উৎপন্ন হয় ওগুলিকেই একান্তর কোণ বলা হয়। আর সেই বিপরীত পাশে বলতে কি, একটিকে অপরটির একান্তর কোণ বলা হয়। কিন্তু সংজ্ঞা আকারে কিছুই বুঝতে পারবে না এখানে, আমরা যতক্ষণ না এটাকে চিত্র এঁকে বোঝাবো। তাহলে এখন আমাদের প্রথম কাজই হলো এখন চিত্র এঁকে তোমাদেরকে এটাকে বুঝিয়ে দেওয়া। চিত্র এঁকে আমি এটাকে ডিটেইল বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? আমি এক্ষেত্রে আগে একটি সরলরেখা, আরেকটি আমি সমান্তরাল সরলরেখাই নেই। এটা কিন্তু বলি নেই আমি সমান্তরাল সরলরেখা বলি নেই, আমি বলছি কি
দুই বা তার বেশি সরল রেখাকে অন্য একটি সরলরেখা ছেদ করলে। কিন্তু সমান্তরাল সরলরেখা দিলে আমি এখানে আবার সমান্তরাল সরলরেখার বেশ কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো তোমাদের এখানে আমি বোঝাতে পারবো, সেটা আমি একটু তোমাদেরকে লাস্টে বুঝিয়ে দিব। এই জন্য আমি সমান্তরালটা দিচ্ছি। তবে যদি সমান্তরাল না হয়, একটু বাঁকা দুইটি সরলরেখা দিলাম, ওইদিকে একটি এদিকে একটি, এবং সেখানেও যদি একটি ছেদক থাকে, তাতেও কিন্তু আমাদের একই অবস্থা হবে, অবস্থার কোনো ভিন্নতা হবে না। কিন্তু সমান্তরাল সরলরেখার ক্ষেত্রে বেশ কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিব, বুঝিয়ে দিব। দেখো, এই তো, তাহলে আমার প্রশ্নটা ছিল কি, দুই বা তার বেশি সরলরেখাকে, এটা হলো এ বি সি ডি, দুইটি সরলরেখাকে অন্য একটি সরলরেখা, অন্য একটি কি ই এফ, অন্য আরেকটি সরলরেখা, এই সরলরেখা যদি ছেদ করে, তাহলে দেখো কি অবস্থা দাঁড়ায়। এই ই এফ সরলরেখা ছেদ করলে এখন এই সরলরেখা দুটির সাথে এই ছেদকে মোট কয়টি কোণ উৎপন্ন করছে দেখো তো। এখানে মোট কয়টি কোণ উৎপন্ন হয়েছে? একটি কোণ, এই একটি কোণ হয়েছে, এদিকে একটি, তাহলে একটি দুইটি, আমি এখানে সংখ্যা লিখেই ফেলি। দেখো, 1 2 3 4 5 6 7 8, মোট 8টি কোণ উৎপন্ন হয়ে গেছে। কিন্তু এখানে সেই 8টি কোণের মধ্যে 8টি কোণই কিন্তু একান্তর কোণ নয়। এখানে বলা হয়েছে এই সমান্তরাল বা এই সরল রেখা দুইটিকে অপর একটি রেখা ছেদ করলে এই ছেদকের দ্বারা, দেখো ছেদকের বিপরীত পাশে, এই ছেদকের ডান পাশে একটি কোণ, বাম পাশে একটি কোণ, সরলরেখা দুইটির সাথে, তাহলে এই সরলরেখার সাথে এই সরলরেখা এই ছেদকের দ্বারা যে কোণ উৎপন্ন হলো, দেখো তো এখানে আমি কয়েকটি কোণ তোমাদেরকে দেখিয়ে দিই। যেমন এই 4 এর বিপরীতে কি 5 হয়েছে না? এই 4 এর বিপরীতে কি কোণ? 5 কোণটা হয়ে গেছে। এটা একটা কি ছেদক রেখা, আর এটা হলো আমাদের দুইটি সমান্তরাল রেখা। এই রেখাকে যখন ছেদ করলো, এই ছেদকের রেখার বাম পাশে একটা, ডান পাশে একটা, তাহলে দুই পাশে দুইটা, কার সাথে? ওই রেখার সাথে একটা, এই রেখার সাথে। এই জন্য বলা হয়েছে সংলগ্ন সরল রেখা দুইটির সংলগ্ন, এই দুইটি সরল রেখার সাথে সংলগ্ন এই একটি কোণ, এই একটি কোণ উৎপন্ন হলো। কিন্তু ই এফ এর বিপরীত পাশে, এখানে যে বিপরীত পাশে, ই এফ মানে কি ছেদক, ছেদকের ডান পাশে একটা, বাম পাশে একটা, মানে বিপরীত পাশে এই সরলরেখার সাথে দুইটি কোণ উৎপন্ন হলো। তাহলে এই দুইটি কোণই হলো একান্তর কোণ। তাহলে বুঝতে পারছো এবার একান্তর কোণটা কি? আশা করি সবাই বুঝতে পেরেছো, খুবই সহজ একটা বিষয়। একইভাবে দেখো, এখানে আরেকটি কোণ উৎপন্ন হয়েছে না? ওইটার বিপরীতে এই দিকে, মানে এই ছেদকের এই পাশে একটি, এই পাশে একটি, তাহলে এই কোণের বিপরীত হলো এইটা, এবং এই রেখার সাথে এই রেখার সাথে এই ছেদক দ্বারা দুই পাশে দুটি কোণ উৎপন্ন হলো, 3 আর 6, অর্থাৎ 3 6, এই দুটি কোণ। তাহলে এই দুটি কোণকেও বলা হয় একান্তর কোণ। ওকে, তাহলে আমাদের একান্তর কোণ আমরা কয়টা পেলাম? এখানে 4টি পেলাম। এখন সেই 4টি একান্তর কোণ কিন্তু আসলে এখানে আমি আগে লিখে ফেলি চিত্রে। 3 আর 6, 3 এবং 6 একান্তর কোণ। এরপর আবার দেখো 4 এবং 5, 4 এবং 5 একান্তর কোণ। ঠিক আছে, আরও দুইটি একান্তর কোণ আছে। এখন সেই দুটি একান্তর কোণ কোথায়? এখন এই যে দুইটি একান্তর বললাম, এই দুইটি একান্তর কোণ দেখো, এই যে আমার দুইটি রেখা দেওয়া ছিল, সেই দুইটি রেখার অভ্যন্তরে মানে ভিতরে আছে, এই দুইটি রেখার বাহিরে চলে যায় না কিন্তু, তাই না? তাহলে এই যে দুইটা ভিতরে আছে, এই ভিতরে মানে কি অন্তস্থ, এই জন্য এই কোণ দুটিকে বলা হয় অন্তস্থ কোণও বলা হয়। আবার এই জন্য আমরা ইচ্ছা করলে এই দুটিকে আমরা অন্যভাবেও লিখতে পারি, অন্তস্থ কোণ লিখতে পারি। ঠিক আছে, এগুলি সব হলো অন্তস্থ। আমি খালি অ্যারো দিয়ে এখানে লিখে দিই অন্তস্থ, অন্তস্থ কোণ। ঠিক আছে, কিন্তু অন্তস্থ কোণের সংজ্ঞা কিন্তু এখানে আমি দিইনি, এখানে দিচ্ছি একান্তর কোণের সংজ্ঞা। কিন্তু একান্তর কোণের সাথে কিন্তু এই দুইটা অন্তস্থ মানে দুইটি রেখার ভিতরে আসলো। এখন বহিস্থ মানে এই দুইটি রেখার বাহিরেও কিন্তু আমাদের আবার কয়েকটি কোণ হয়েছে। দেখো তো, আমি এই সাইডটাকে যদি মনে করি, এই রেখাটা, এই রেখাকে এবং এই রেখাকে, দুইটা রেখাকে ছেদ করলো, ছেদ করার ফলে এই রেখার ডান পাশে ওখানে কি 2 একটা কোণ উৎপন্ন হয়ে গেছে না? 2 একটা কোণ হয়ে গেছে। ঠিক
এই রেখার বাহিরে এখানে 7 কিন্তু আরেকটা কোণ উৎপন্ন হয়ে গেছে, কারণ এই রেখার সাথে এই রেখার ইএফের সাথে এবি দ্বারা 2 উৎপন্ন হলো বাহিরে, আবার এই ইএফের সাথে সিডি এর 7 উৎপন্ন হলো বাহিরে, কারণ বিপরীত পাশে এইটা উৎপন্ন হয়েছে, কিন্তু এইটা তো আবার একই পাশে গেল, ডান পাশেই গেল, কিন্তু আমার দরকার বিপরীত পাশে। তাহলে 2টা যেমন ডান পাশে, 7টা বাম পাশে বহিস্থ। তাহলে এই 2 এবং 7 এই দুটিও কিন্তু তাহলে আমাদের একটা জিনিস আমরা বুঝতে পারলাম, এই 2 এবং 7ও কিন্তু এই 2, 7 এই দুটাও কিন্তু আমাদের একান্তর কোণ, ঠিক আছে। আবার দেখো এই 1-এর বিপরীতে আসলো 8, এটাও আমাদের একান্তর কোণ, ঠিক আছে। তাহলে একান্তর কোণই কিন্তু এখানে 8টা উৎপন্ন হয়েছে, সেই 8টার মধ্যে 4টি ছিল অন্তস্থ আর 4টি ছিল বহিস্থ। তাহলে এই একান্তর কোণগুলো কিন্তু আমাদের অন্তস্থ এবং বহিস্থ দুইটি আমরা দেখতে পেলাম। তাহলে এখানে আমি লিখে দিই 1-এর একান্তর 1 এবং 8 একান্তর কোণ। এরপর দেখো 2 এবং 7 একান্তর কোণ, কিন্তু এই দুইটাকে বলা হয় কি, আবার ওই দুইটাকে বলছিলাম যেমন অন্তস্থ, আর এই দুইটাকে আমরা বলবো বহিস্থ, মানে বাহিরে, এই দুইটা হলো বাহিরে কোণ, তাই না। এই জন্য এই দুইটার নাম আমি এখানে লিখে দিই বহিস্থ। তাহলে অন্তস্থ কোণ এবং বহিস্থ কোণও কিন্তু আমরা পেয়ে গেলাম অলরেডি। তাহলে আমাদের আশা করি একান্তর কোণের সংজ্ঞাটা তোমরা সবাই ক্লিয়ার হয়েছে এবং সবাই বুঝতে পেরেছো। 2 বা তার বেশি সরলরেখাকে, এই দুইটি সরলরেখাকে অন্য আরেকটি সরলরেখা ছেদ করলে বা সেই ছেদকের দ্বারা সরলরেখা দুইটির বিপরীত পাশে উৎপন্ন কোণগুলোকে বলা হয় একান্তর কোণ। যেমন এখানে 3 এই রেখা দ্বারা, আমি অন্যভাবে আরেকটা জিনিস দেখাই তোমাদের, দেখো কখনো কখনো তোমরা এই প্রমাণগুলো পাবে, কিন্তু এই একটি সরলরেখা, এই একটি সরলরেখা, তাই না, এই একটা রেখা ছেদ করলো, তাহলে এই রেখা কি দুইটা কি ছেদ করছে না, তাহলে এখানে যে কোণ উৎপন্ন হলো, এখানে যে কোণ উৎপন্ন হলো, এটা কি একান্তর কোণ। আবার যদি দেখো এই একটা সরলরেখা, এই একটা সরলরেখা এইভাবে যদি ছেদ করে, তাহলে এখানেও কি এই একটা কোণ, এই একটা কোণ, এগুলো সব একান্তর কোণ। তাহলে একান্তর কোণ কী এবং কতভাবে আমরা করতে পারি, যে কোনো দুইটি রেখাকে অপর আরেকটি রেখা ছেদ করলে সেই ছেদকের দ্বারা ছেদকের বিপরীত পাশে ওই দুইটি রেখার সাথে বা সংলগ্ন যে কোণগুলো উৎপন্ন হয় তাদেরকেই একান্তর কোণ বলা হয়। আমি এটাকে একটার ভিতরে 8টা কোণ দেখাইছি, আর এখানে মাত্র 2টি কোণ দিয়ে দেখালাম তোমাদেরকে সহজ করে। এখন এটাকে আমাদের 8টা হয়ে যাবে কখন, যদি এটাকে আমরা একটু বর্ধিত করি, এটাকে বর্ধিত করি, এটাকে বর্ধিত করি, এটাকে বর্ধিত করি, তাহলে এখানে কিন্তু আমাদের মোট 8টা কোণ উৎপন্ন হয়ে গেল, সেই আগেরটা মতোই হয়ে গেল, ঠিক আছে। কিন্তু আমরা বর্ধিত না করে শুধু অর্ধেক অংশ দিয়ে তোমাদেরকে বুঝিয়েছি শুধুমাত্র একান্তর কোণ। তাহলে একান্তর কোণ সম্পর্কে আমি আদ্যভান্ত আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি একবারে খুব সুন্দরভাবে। টোটালটাকে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এবার আমি পরবর্তী অংশে চলে যাই। দেখো একান্তর কোণের পর আরেকটি আছে আমাদের অনুরূপ কোণ। তাহলে একান্তর কোণ কী সে সম্পর্কে আমি তোমাদেরকে যতটুকু সম্ভব বোঝানোর চেষ্টা করেছি এবং আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো খুব সহজেই। এবার আমি তোমাদেরকে বহিস্থ কোণ সম্পর্কে একটি ধারণা দিব, ঠিক আছে। এখন তোমাদের প্রশ্ন হলো বহিস্থ কোণ কী বা বহিস্থ কোণ কাকে বলে, ঠিক আছে, সেই সম্পর্কে আমি তোমাদেরকে একটু ধারণাগুলো দিই। দেখো বহিস্থ কোণের সংজ্ঞা, দুইটি সরলরেখাকে একই রকম একান্তর কোণের সংজ্ঞার মতোই, দুইটি সরলরেখাকে অপর একটি সরলরেখা ছেদ করলে ছেদকের একই পাশে, ওই ছেদকের আগে ছিল বিপরীত পাশে আর এখন হলো ছেদকের একই পাশে, শুধু এটুকুই ডিফারেন্স, আর সব কিন্তু একই। দুইটি সরলরেখাকে অপর একটি সরলরেখা ছেদ করলে ছেদকের একই পাশে সরলরেখা দুইটির সংলগ্ন যে কোণ উৎপন্ন হয় তাদের অনুরূপ কোণ বলা হয়। ওই যে আগেরটা কিন্তু আমি লিখছিলাম কি, যে কোণ উৎপন্ন হয় তাদের একটিকে অপরটির অনুরূপ কোণ বলা, একান্তর কোণ বলা হয়। এখানে কিন্তু এটা আবার লিখি নেই, আমি বলছি ওইটা তোমার লিখলেও পারো না লিখলেও পারো, কোনো সমস্যা নেই, কিন্তু লিখলেও হবে না লিখলেও হবে, ঠিক আছে। তাহলে তবে একটিকে অপরটির বলার উদ্দেশ্য কী, যেমন এই যে আমাদের ডান পাশের ওইটাকে বাম পাশেরটার একান্তর কোণ বলা হয়, আবার বাম পাশেরটাকে ডান পাশেরটার একান্তর কোণ বলা হয়। এই জন্য একটিকে অপরটির এই কথাটা দিলে উত্তম, আমি কিন্তু আগেও বলছি দিলে উত্তম, না দিলেও কোনো সমস্যা নেই, হবে, ঠিক আছে।
তাহলে অনুরূপ কোণ কাকে বলে সেই সংজ্ঞাটা আমাদের হয়ে গেল। এবার এটাকে আমরা একটা চিত্র এঁকে বুঝিয়ে নিই। দেখি আগেরটার মতোই আমরা একটা চিত্র আঁকি, একান্তর কোণের মতোই আমরা চিত্রটাকে এঁকে ফেলবো। একই চিত্র, কিন্তু শুধুমাত্র এটাকে দিলাম আমরা এ বি সি ডি, আগের মতোই ই এফ। ঠিক আছে, এখন দেখো একান্তর কোণ আমাদের ছিল কি এই ছেদকের বিপরীত পাশে, আর এখন হলো ছেদকের একই পাশে। তাহলে ছেদকের একই পাশে হলে আমরা যখনই আমরা অনুরূপ কোণ আসব তখন কিন্তু, যেমন একান্তরের ক্ষেত্রে আমরা দেখাতে পেরেছিলাম অভ্যন্তরে, অর্থাৎ এটা কি অন্তস্থ চারটি কোণ 1 2 3 4, এই দুইটি সরলরেখার অন্তস্থ মানে ভিতরে চারটি কোণ উৎপন্ন হয়েছে, সেই চারটির এইটির একান্তর ছিল এইটি, এইটির একান্তর ছিল এইটি। এবার বহিস্থ, এই রেখা দুটির বহিস্থ মানে বাহিরে, মনে করি এই রেখাটার মাঝখানে আমাদের কোনো অংশ নেই, এটুকু নেই, না থাকলে আমাদের বাহিরে দেখো এই একটা কোণ উৎপন্ন হলো, ওইটার একান্তর আসছে এইটা, আর ওইটার একান্তর আসছে এইটা, মনে করি মাঝখানে কোনো কোণ নেই। তাহলে এটা ছিল আমাদের একান্তরের ক্ষেত্রে। এবারে অনুরূপের ক্ষেত্রে অন্তস্থ আর বহিস্থ কোনো বিষয় না, এখানে অন্তস্থর অনুরূপ হবে বহিস্থ, আবার বহিস্থর অনুরূপ হবে অন্তস্থ। এখানে অন্তস্থ আর বহিস্থ দুইটি কিন্তু অনুরূপের মধ্যে আসে। এখানে কিন্তু একান্তরগুলো, আবার বলি, অন্তস্থর অনুরূপ ছিল, একান্তর ছিল অন্তস্থ, অন্তস্থর একান্তর ছিল অন্তস্থ। কিন্তু এখন আমাদের বহিস্থ অনুরূপের ক্ষেত্রে দেখো আমরা এখানে কতগুলো দেই, আগের মতোই 1 2 3 4 5 6 7 8, এই যে কোণগুলো, সেই কোণগুলোর মধ্যে এখন আমরা আসবো একান্তর কোণ, অনুরূপ কোণ কোনটি। দেখো এখানে আমাদের এই যে 4 একটি কোণ উৎপন্ন হয়েছে, আমাদের দেখো এইদিকে নাই মনে করি কোনো রেখা, আমি এটুকু ঢেকে রাখলাম, শুধু ওই অংশ আছে, তাই না? এই একটা রেখা, এই একটা রেখা, এই রেখাকে ইএফ রেখা ছেদ করে চলে গেল, ছেদ করছে, তাই না? তাহলে এই রেখার সাথে ছেদকের একটি কোণ উৎপন্ন হলো, আবার এই রেখার সাথে এই একই ছেদকের একই পাশে আরেকটি কোণ উৎপন্ন হয়ে গেছে, কত? 4 এবং 8। ওকে, তাহলে এই যে 4 এবং 8 কোণ উৎপন্ন হলো, তাহলে এই দুইটাকে বলা হলো কি অনুরূপ কোণ। একই পাশে, এখানে আমাদের কথা হলো একই পাশে থাকবে, অন্য পাশে না, বিপরীত পাশে না। আগে ছিল কিন্তু এইটার বিপরীতে, আর এখন কিন্তু তা হলো না। ঠিক আছে, একইভাবে দেখো এই যে ট্রু কোণটা, এই ট্রু কোণ এই রেখার সাথে এটা যেখানে কোণ উৎপন্ন করলো, আবার এই একই ছেদকের সাথে এই রেখাটা একই পাশে আরেকটা কোণ উৎপন্ন হলো না? তাহলে 2 এর একই পাশে আরও একটি কোণ উৎপন্ন হলো 6, অর্থাৎ 2 এর অনুরূপ 6, 4 এর অনুরূপ 8। আমরা কিন্তু পেয়ে গেলাম। এই দুটোকে আগে লিখে ফেলি, তারপরে অন্যটা আমি লিখি। ঠিক আছে, এই দুটিকে আগে আমরা লিখে নিই। চিত্রে এ বি ও সিডি রেখাদ্বয়ের ছেদক ইএফ দ্বারা উৎপন্ন উৎপন্ন 2 এর অনুরূপ বা 4 এর অনুরূপ আগে লিখি আমরা, 4 উৎপন্ন কোণ 4 এর অনুরূপ কোণ। এই 4 এর অনুরূপ কোণ 8। ঠিক আছে, একটা জিনিস পেয়ে গেলাম আমরা। একইভাবে লিখি আমরা, দেখো এই 4 এর অনুরূপ যেমন পেয়ে গেলাম কত? 8। এরপর দেখো 2 এর অনুরূপ, 2 এর অনুরূপ কোণ, এই 2 এর অনুরূপ কোণ কত? 6।
ঠিক আছে। এবার আমি কিন্তু এই পাশটাকে ঢেকে রাখছিলাম, তাই না? যেহেতু একই পাশ বিবেচনা করছি, অনুরূপ কোণ মানে একই পাশে, ছেদকের একই পাশে। এখন আমি যদি এই পাশটাকে ঢেকে রাখি, মনে করি এই পাশটা নাই, আমি একটা জ্যামিতি বক্স দিয়ে ঢেকে দিলাম, মনে করি এই পাশটা নাই, তোমরা মনে করো এই পাশটা নাই, দেখা যাচ্ছে কিনা জানি না, হ্যাঁ দেখা যাচ্ছে, সমস্যা নেই। তাহলে এখানে দেখো আমাদের এই কোণটা ওয়ান, এই ওয়ানের একই পাশে এই রেখার সাথে এই রেখা এবং ছেদক মিলিয়ে ওয়ানের অনুরূপ কোণটা হলো 5, তাই না? তাহলে এখানে আমরা লিখতে পারি 1 এর অনুরূপ কোণ 5। একইভাবে দেখো তো 3 এর অনুরূপ কোণটা, এই 3 কোণটা যে আছে, এই 3 কোণের অনুরূপ কোণটাকে আমরা এখন বের করি। যেমন এই 3 কোণ, তাই না? এই 3 এর অনুরূপ হলো 7, 3 এবং 7 এই দুইটি তাহলে আবার আমাদের অনুরূপ কোণ তৈরি হয়ে গেল। ঠিক আছে, আমি এভাবে ঢেকে রাখতে পারতাম, এটি সহজ ছিল। আচ্ছা, তাহলে এই 3 এর অনুরূপ দাঁড়ালো কত? 7। তাহলে দেখো 3 এর অনুরূপ কোণ 7। ওকে, তাহলে আমাদের এখানে কিন্তু আগের অঙ্কটায় যেমন, আগের চিত্রটায় যেমন আমি বোঝাইছিলাম যে অন্তস্থ আর বহিস্থ বিষয়গুলো নিয়ে, এখানে কিন্তু অন্তস্থ বহিস্থ কোনো বিষয় আমাদের আসলো না। এখানে সবগুলোই আমাদের শুধুমাত্র অনুরূপ কোণগুলোকেই দেখালাম। এখানে এই যে 8টা কোণ উৎপন্ন হলো, 8টা কোণই কিন্তু অনুরূপ কোণ। কার অনুরূপ কোণটা সেটি আমাদের বুঝতে হবে শুধুমাত্র। আবার 8টি কোণই কিন্তু আমাদের এখানে একান্তর, তাহলে কার একান্তর কোণটা সেটা আমাদেরকে শুধু চিনতে হবে। আশা করি তো সবাই বুঝতে পেরেছো এবং চিনতে পেরেছো, খুব সহজ একটি বিষয়। একান্তর কোণ এবং অনুরূপ কোণ সম্পর্কে তোমাদের যে একটি সমস্যা ছিল, তোমাদের বুঝতে কিছু সমস্যা হতো, অনেকেই তোমরা এই একান্তর কোণ আর অনুরূপ কোণটাকে আমার মনে হয় তোমরা ভালোভাবে বুঝতে পারতে না। অনেক সময় আমি এগুলি তোমাদের বিভিন্ন ক্লাসে দেখেছি। তাই এখন আশা করি তোমাদের সেই সমস্যাটা আর রইল না। এখন আশা করি সবাই খুব সুন্দর মতোই সেগুলি বুঝতে পেরেছো। তা ঠিক আছে, তাহলে আমাদের একান্তর কোণ অনুরূপ কোণ সম্পর্কে মোটামুটি ধারণা যা যা ছিল সেগুলি তোমাদের দিতে সক্ষম হলাম আশা করি। এর পরবর্তী অংশে এখন আমাদের আরেকটি আছে, দেখো আমরা সেটি দেখাবো। একই চিত্রে একান্তর কোণ এবং অনুরূপ কোণ সম্পর্কে কিছু তথ্য উপস্থাপন করব আমরা এখানে। যেমন এখানে আমি লিখলাম একই চিত্রে, ছেদকটা দেখাবো, অলরেডি দেখানো হয়ে গেছে। একান্তর কোণ কী সেটিও দেখানো হয়েছে, অনুরূপ কোণ কী সেটিও দেখানো হয়েছে, অন্তঃকোণ কাকে বলা হয় সেটাও দেখানো হলো, বহিকোণ কাকে বলা হয় সেটাও দেখানো হলো, ইত্যাদি উপস্থাপন করবো আমরা একটা চিত্রের মাধ্যমে সব। ঠিক আছে, তাহলে সেই একটি চিত্র আগে আমরা অঙ্কন করে ফেলি, তারপর আমরা দেখি কীভাবে কী দেখতে পারি। একটু বড় করে রাখতে হবে চিত্রটা, কারণ এখানে তোমার অনেকগুলো বিষয় এখানে উপস্থাপন করব, তোমাদের বোঝানোর খাতিরে একটু আমাকে বড় করে এঁকে নেই। আবার লিখতেও হবে সবগুলো, এই জন্য অনেক বেশি বড়ও করা যাবে না। এই এখন দেখো আমি আগের মতোই সেই চিত্রের নামগুলো লিখে দিই। এটা হলো আমাদের এ, বি, সি, ডি, ই, এফ। এখানে দিয়েছিলাম আমরা 1 2 3 4 5 6 7 8, এই তো। এখন এই যে বিন্দুগুলো আমি এখানে নিলাম, সেই বিন্দুগুলোর মধ্যে আমরা আগের চিত্রে যেভাবে যেভাবে লিখছি ঠিক সেই জিনিসগুলোকেই দেখাবো। এখানে আমাদের প্রথমে দেখাই ছেদক, তাহলে আমাদের এখানে ছেদক সম্পর্কে আমি একটা ধারণা দেব। তাহলে 1 নম্বরে লিখলাম ছেদক, কোনটা? ই এফ। ঠিক আছে, এরপর আসবো আমরা একান্তর কোণ। একান্তর কোণ দেখো আমরা 3 6
অ্যান্ড 6, ঠিক আছে, কমা দিয়ে দিলাম। 4 অ্যান্ড 5, 4 অ্যান্ড 5, তারপর 2 7, 2 এর একান্তর কোনটা? 7, 2 অ্যান্ড 7, 1 অ্যান্ড 8, 1 অ্যান্ড 8, এই সবগুলো একান্তর কোণ, ঠিক আছে। মানে এখানে কিন্তু একান্তর 8টাই আসলো, কিন্তু কার একান্তর কোণটা সেটাকে আমি এক চিত্রের মাধ্যমে সবগুলো বুঝিয়ে দিলাম। এবার আসবো আমরা অনুরূপ কোণের বেসিক কনসেপ্টগুলো। দেখো, অনুরূপ কোণ, অনুরূপ কোণটা দেখো, এই 1 2 থেকে শুরু করি। 1-এর সাথে কোনটা? 1-এর অনুরূপ হলো 5, 1 অ্যান্ড 5। আগে দেখো 1 আর 8 ছিল একান্তর, 1 আর 8 একে অপরের একান্তর ছিল, আর অনুরূপ আসলো 1 আর হলো কোনটা? 5। তাহলে 1 এবং 5, কমা। এরপর 3 এবং 7, 3 অ্যান্ড 7, ঠিক আছে। এবার 2 6, দেখো 2 এর সাথে 7 ছিল, কিন্তু এখন হলো 2 6, 2 অ্যান্ড 6। এবার 4 অ্যান্ড 8, 4 অ্যান্ড 8, এগুলো হলো আমাদের অনুরূপ কোণ। তাহলে অনুরূপ কোণের ধারণাটা তোমাদের মোটামুটি আশা করি বোঝাতে পেরেছি। একই চিত্রে আমি বলছিলাম একই চিত্রে সবগুলো দেখাবো। তাহলে একই চিত্রে আমি তোমাদের ছেদক দেখালাম, একান্তর কোণ দেখালাম, অনুরূপ কোণ দেখালাম, ঠিক আছে। এবার দেখাবো আমি অন্তঃকোণ। তাহলে অন্তঃকোণ কোণগুলি দেখো তো। অন্তঃকোণ কোণগুলি দেখো। এখন এখানে অন্তঃকোণ হলো আমাদের কোনটা কোনটা? এই দুইটি সরলরেখার সাথে এই ছেদক দ্বারা যে 4টি কোণ উৎপন্ন হয়েছে ভিতরে, এই দুইটি সরলরেখার ভিতরে যে 4টি কোণ উৎপন্ন হয়েছে, এই 4টি কোণই হলো আমাদের অন্তঃকোণ। তাহলে এই 4টি কোণের মধ্যে কী কী আছে? 3 4 5 6, এই 4টি। তাহলে 3 4 5 6, এই 4টি হলো অন্তঃকোণ, ঠিক আছে। 3 4 5 6। এখানে কোনটা একান্তর কোনটা অনুরূপ সেগুলো আমার উল্লেখ করা বিষয় না। আমার উল্লেখ করা বিষয় হলো দুইটি রেখাকে এই ছেদকের দ্বারা মাঝখানে যে কোণটা উৎপন্ন হলো, যে 4টি কোণ উৎপন্ন হয়েছে, এই 4টি হলো আমাদের অন্তঃকোণ, ঠিক আছে। এবার আসবো আমরা বহিকোণ কোণগুলি। সেই বহিকোণ সম্পর্কে একটি ধারণা আমরা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। সেক্ষেত্রে দেখো, বহিকোণ, দেখো বহিকোণ মানে আমাদের এই দুটি সরল রেখার সাথে ছেদকে মাঝখানে যে 4টি কোণ উৎপন্ন হয়েছে, এই মাঝখানের 4টিকে আমি বাদ দিয়ে দিব, ঢেকে রাখি। মনে করো আমি স্কেল দিয়ে ঢেকে রাখলাম, তাহলে এই 4টি কোণকে আমি ঢেকে রাখছি। তাহলে আমাদের মাঝখানে এই 4টি কোণ নাই। তাহলে আমাদের বাহিরে এই দুইটি রেখার সাথে ছেদকে বাহিরে যে 4টি কোণ উৎপন্ন হয়েছে, তাহলে কোনটা কোনটা? 1 2 7 8, তাই না? তাহলে 1 2 7 8, এগুলো হলো বহিকোণ। তাহলে আশা করি তোমাদের এক চিত্রের মাধ্যমে সবগুলো বিষয়কে আমি উপস্থাপন করতে পারছি বলে আমার বিশ্বাস। এখন তোমরাও আমার বিশ্বাস সবগুলো বুঝতে পেরেছো। খুব সহজভাবে আমি এগুলিকে বোঝানোর চেষ্টা করেছি, খুব সহজই একটি বিষয়। তা ঠিক আছে। আর আজকে আমি তোমাদেরকে বলছিলাম যে কোন সম্পর্কে কিছু অংশ বাকি আছে সেগুলো শেষ করে তারপর আমি তোমাদেরকে অন্য কিছু ধারণাও দেব। ত্রিভুজ সম্পর্কে বেশ কিছু তথ্য উপস্থাপন করব। ত্রিভুজের যে বিভিন্ন প্রকারভেদ আছে সেগুলি আলোচনা করব। চতুর্থ পর্বে বলছিলাম, কিন্তু সেটা দেখা গেলো এই ত্রিভুজটাকে এখন যদি আবার ধরি সেক্ষেত্রে আরও অনেক বেশি বড় হয়ে যাবে ভিডিওটা। এই জন্য তোমাদেরকে আমি এ পর্যন্তই আজকে দেখালাম। আগামী ক্লাসে আমি ত্রিভুজ নিয়ে আলোচনা করব। ত্রিভুজের অনেক ধরনের প্রকারভেদ আছে, সবগুলোকে নিয়ে আমি একদিনই আশা করি ত্রিভুজকে একদিন, আর চতুর্ভুজকে একদিন, বৃত্ত একদিন, আরও 3টি ক্লাস আমরা এই প্রাথমিক আলোচনার ভিতরে আমি তোমাদেরকে দেখাবো। এবং এই তাহলে মোট এখানে 4টি ক্লাস গেল, আরও 3টি ক্লাস হলে এই 7টি ক্লাস যদি তোমরা ভালোভাবে জানো তাহলে আশা করি জ্যামিতির তোমাদের কোনো সমস্যা থাকবে না, সবগুলোই তোমাদের কাছে একদম পানির মতো স্বচ্ছ হয়ে যাবে। এই জন্য আমি তোমাদেরকে বারংবার বলি এবং এখনও বলছি
যে অবশ্যই জ্যামিতির এই প্রাথমিক ধারণাগুলো, এই মৌলিক আলোচনাগুলো তোমরা অবশ্যই ভালোভাবে দেখবে এবং শিখবে, এবং সবার জন্য এই বিষয়গুলো প্রযোজ্য। একদম ছোট ক্লাস থেকে ক্লাস 3 থেকে 10 পর্যন্ত সবার জন্যই এই বিষয়গুলো প্রযোজ্য। এগুলো তোমরা সবাই ভালোভাবে দেখবে এবং শিখবে। তা ঠিক আছে, আজ এ পর্যন্তই। আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। ধন্যবাদ সকলকে।